গহন জঙ্গলের মধ্যে দিয়ে সাফারি এক দুর্দান্ত অভিজ্ঞতা, এক অতুলনীয় নিমগ্নকারী শান্তিময় উপায়, যা কিনা গন্ডার, হাতি বা হরিণের মতো বন্যপ্রাণীদের সাথে সংযুক্ত করার এক বিরল সুযোগ করে দেয়। এটিকে একটি ধীর ছন্দময় যাত্রা হিসাবে বর্ণনা করা যায়, যা কিনা নিরাপদ, অন্তরঙ্গ এবং প্রকৃতির সাথে গভীরভাবে যুক্ত হওয়ার অনুভূতি দেয় এবং প্রায়শই দর্শনার্থীদের প্রাণীদের কয়েক ফুটের মধ্যে নিয়ে আসে। হাতির পিঠে বা জিপে করে সাফারি একরকম, কিন্তু কখনো ভেবে দেখেছেন কি মোষের গাড়ি করে সাফারি করা, মোষের পায়ে পিঠে চড়ে জঙ্গলের মধ্যে দিয়ে ভ্রমণ করা? এটি কিন্তু জঙ্গলকে আরও ভালো করে উপভোগ করার সুযোগ করে দেয়। বনভূমিতে কাটালে শক্তি বৃদ্ধি পায়, মেজাজ ভালো হয়, বনের নিস্তব্ধতা মনকে শান্ত করতে সাহায্য করে, ডিজিটাল জগতের কোলাহল থেকে মুক্তি দেয় এবং গভীর আত্মচিন্তার সুযোগ করে দেয়। পাখির গান, পাতার মর্মধ্বনি, জলের কলকল শব্দ নীরবতা ভাঙতে এবং মনকে শান্ত করতে সাহায্য করে। আর এসবেরই অনুভূতি ছিল আমার গরুমারা ভ্রমণে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? রামসাই থেকে সবাইকে আবার অভিনন্দন জানাচ্ছি আর ওয়েলকাম করছি। তো এখন দুপুর, ঠিক সুপ্রভাত নয়, এখন দুপুর হয়ে গেছে। যাই হোক, তো এখন আমার উদ্দেশ্য হলো এখানে যে পাশেই যে ফরেস্টটি আছে সেখানে যাওয়া। মানে ফরেস্ট মানে বুঝতেই পারছেন কোন ফরেস্টের কথা বলছি। এটা হলো গরুমারা ন্যাশনাল পার্ক। তো আমার তো ফরেস্ট সাফারি করার একটা অদ্ভুত কি বলবো হবি আছে, আপনারা সবাই জানেন। তো সেই জন্যই আমি এখানে এসেছি। আমি এখানে উঠেছি বনবিতান রিসর্টে। বনবিতান হলো একেবারে ঠিক গরুমারা অভয়ারণ্যের গায়ে। জায়গাটির নাম হলো রামসাই। দেখুন, এটি আমার কটেজটা, ডায়না এটার নাম। এরকম প্রতিটা কটেজ আছে এখানে। বাঁদিকে দেখা যাচ্ছে একটা, দুটো, তিনটে কটেজ আছে এখানে। অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আছে এখানে। কি সুন্দর একটা হাট রয়েছে করা। এইটা হলো ওনাদের প্রপার্টিটা। এই সময় আমি ওয়েট করে রয়েছি টিকিটের জন্য। এই যে কাউন্টারটা আছে, সামনে টিকিট কাউন্টার আছে, আর পেছনে দেখুন গন্ডারের একটা সুন্দর মূর্তি করা আছে। তো এই যে কাউন্টারটা, এটা খোলে বেসিক্যালি 2:30টার সময়, কিন্তু আজকে লেট করছে খুলতে, 3টের সময় খুলবে। 3টের সময় খুললে আমি আমার আইডি প্রুফ দেখিয়ে টিকিট নিয়ে নেবো। এখান থেকে প্রথমে নিয়ম হচ্ছে একটা টোটো করে একটা পয়েন্টে যেতে হবে। সেই পয়েন্ট থেকে যতদূর মনে হয় একটা গরুর গাড়িও থাকবে, মোষের গাড়ি বা গরুর গাড়ি, এই টাইপের কিছু থাকবে। সেটাতে করে জঙ্গলের ভিতরে নিয়ে যাবে। একটু ইন্টারেস্টিং হবে, একটু অন্যরকম, কারণ গরুর গাড়ি বা মোষের গাড়ি করে আমি কোনোদিনও যাইনি। দেখি কী হয়, এই রিয়েল একটা এক্সপিরিয়েন্সটা কী হয়। এখনও সবটা তো বন্ধুরা, এখানে 4 রকম চার্জ লাগে অ্যাকচুয়ালি। তো 4 রকম চার্জ বলতে একটা হলো নর্মাল সাফারির চার্জ, যেটা তার সাথে কি বলে গাইডের চার্জ লাগে, আর একটা সার্টেন পয়েন্ট অবধি নিয়ে যায় টোটোর চার্জ লাগে, এবং তারপরে গরুর গাড়ির চার্জ লাগে। 4টে চার্জ মিলিয়ে টোটাল আমি দেখলাম 700 টাকা খরচা। তো এর মধ্যে গাইডের চার্জ হলো 150 টাকা। তো এই হলো টোটাল খরচার হিসেব। এই ন্যাশনাল পার্কে ঢুকতে গেলে পে করে আইডি কার্ড দেখিয়ে, জেরক্স দেখিয়ে আমি টিকিট নিয়েছি। এবার ঢুকবো। বন্ধুরা, কথা প্রসঙ্গে জানিয়ে রাখি যে বর্ষাকালে কিন্তু জুন মাসের পর থেকে আর কি এর সাফারি বন্ধ থাকে, কারণ এখানে অনেক রকম সমস্যা হয়, সেই জন্য সাফারি বন্ধ রাখে। বর্ষা বেশি হয় একটু,
তো যাই হোক, একটি মাত্র ওয়াচ টাওয়ার খোলা থাকে, সেটা হলো মাদলা ওয়াচ টাওয়ার। সেই মাদলা ওয়াচ টাওয়ারেই আমি এসেছি। অ্যাকচুয়ালি আমি জানতাম আগের থেকে যে এই ঘটনাটা ঘটে। এই সময় আসলে আপনারা কিন্তু মাদলা ওয়াচ টাওয়ারে আসবেন, অন্য সবকটা ওয়াচ টাওয়ার বন্ধ থাকে। আমাদের যাত্রা শুরু হয়ে গেল বন্ধুরা, গরুমারা অভয়ারণ্যের পথে। তো বন্ধুরা আস্তে আস্তে টোটো করে আমরা ঢুকছি গরুমারা অভয়ারণ্যের মধ্যে। টোটোটা নিয়ে যাবে একটা সার্টেন পয়েন্ট অবধি, সেই পয়েন্টের পরে গরুর গাড়িতে উঠবো। আর একটা কথা বন্ধুরা, কথা প্রসঙ্গে জানিয়ে রাখি, এই ন্যাশনাল পার্কটার নাম গরুমারা হলো কেন? এখানে অ্যাকচুয়ালি এক সময় প্রচণ্ড অ্যামাউন্টের বাঘ ছিল, টাইগার ছিল। এখন অত নেই আর, তো এখন অনেক কমে গেছে টাইগার পপুলেশন। তো সেই টাইগার মানে বাঘ এত বেশি মাত্রায় গরু মারতো এবং খেত, তো সেই জন্য নাম হয়েছে গরুমারা। লোকাল লোকেরা এই নামটা রেখেছে। আমরা ক্রমশ মোষের গাড়ির দিকে অগ্রসর হচ্ছি। দেখুন এখানে প্রচুর মোষের গাড়ি পার্ক করানো রয়েছে। এই পয়েন্ট অবধি এসে টোটোটা আমাকে ছেড়ে দিল, এবার গাড়িটা আমাকে নিয়ে যাচ্ছে মোষের গাড়ির দিকে। এই দেখুন অলরেডি একটা স্টার্ট দিয়ে দিয়েছে। এই গাড়িটা নাকি গো? ফ্যান্সিতে বসেছি একদম সামনেরটাতে। এখানে অ্যাকচুয়ালি বসার কথা মোষকে যারা ড্রাইভ করে তাদের, কিন্তু আমি বসেছি। আমরা চলেছি ক্রমশ জঙ্গলের, একদম গহন জঙ্গলের মধ্যে। গরুমারা জাতীয় উদ্যান এটি একটি পশ্চিমবঙ্গের বিখ্যাত ফরেস্ট, যা কিনা এ রাজ্যের জলপাইগুড়ি জেলার মালবাজার এলাকায় অবস্থিত। গরুমারা জাতীয় উদ্যানটি পূর্ব হিমালয়ের পাহাড়ের মাঝে সৃষ্টি হওয়া টেরাই বেল্টে অবস্থিত। এলাকাটিতে প্রচুর বনভূমি এবং নদীর তীরবর্তী তৃণভূমি রয়েছে। অঞ্চলটিকে পশ্চিমবঙ্গের ডুয়ার্স বলা হয়। এই উদ্যানটি মূর্ধনি নদী এবং রায়ডাক নদীর পলি হতে জমে ওঠা ভূমিতে অবস্থিত। উদ্যানটির নিকটবর্তী নদীগুলোর মধ্যে অন্যতম হল ব্রহ্মপুত্র নদের শাখা জলঢাকা নদী। এখানকার তাপমাত্রা নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের 6 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। মার্চ থেকে এপ্রিল মাসে 24 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে এবং মে থেকে অক্টোবর মাসে 27 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। অঞ্চলটিতে শাল, সেগুন, শিরীষ, শিমুল ইত্যাদি গাছ দেখতে পাওয়া যায়। এই জাতীয় উদ্যানটিতে প্রায় 50 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 194টি প্রজাতির পাখি, 22টি প্রজাতির সরীসৃপ এবং 7 প্রজাতির কচ্ছপ দেখতে পাওয়া যায়। এই বনভূমির আয়তন প্রায় 1300 বর্গ কিলোমিটার। গরুমারায় হাতি, গন্ডার, গৌড়, হরিণ, বুনো শুয়োর, ভারতীয় বাইসন, ময়ূর প্রভৃতি পশু পাখি রয়েছে। বনের প্রান্তদেশে রাভা, রাজবংশী, মেচ, কোচ, ওরাও, মুন্ডা, টোটো এবং কিচক উপজাতি বসবাস করেন। গরুমারার মধ্যে দিয়ে তিস্তা, তোরসা, মালঙ্গি প্রবাহিত হয়েছে। ওইগুলো হলো আর্টিফিশিয়াল গ্রাসল্যান্ড। তো ওগুলো হাতির, গন্ডারের যত আর কি শাকাহারি আর কি ঘাস পাতা খায় এরকম টাইপের বনের পশুরা আছে, তারা ওই গ্রাসল্যান্ডের ঘাস খেয়েই আর কি জীবন ধারণ করে। বন্য জীবজন্তু দেখা পাওয়াটা একটু ভাগ্যের ব্যাপার বন্ধুরা। যাই হোক, এখনও অবধি কিছুই সেভাবে দেখতে পাইনি, তবে খারাপ লাগছে না। বনের যে ভাইব যেটা আছে সেটাকে উপভোগ করছি, বনের যে এনভায়রনমেন্ট আছে সেটাকে এনজয় করছি। প্রচণ্ড গ্রিন চারিদিকে, তো সেটাই হচ্ছে একটা দারুণ প্রাপ্তি। যদি কিছু দেখা মেলে তো ইটস ওয়েল অ্যান্ড গুড। বন্ধুরা সামনে একটা হাতি সাইটিং হচ্ছে অনেকটা দূরে এখান থেকে, ঠিক সেন্টারটাতে আমার স্ক্রিনের ওই যে নড়াচড়া করছে যে অবজেক্টটা, ওইটা একটা হাতি। দেখাতে চাই, দেখুন ও নদী পার হচ্ছে। নদী পার হচ্ছে হাতিটা। অভয়ারণ্য ঘুরে বন্ধুরা আবার ব্যাক করে এলাম সেই পয়েন্টে যেখান থেকে আমাদের মোষের গাড়িটা যাত্রা শুরু করেছিল। এইবার আমি ধরে বসি টোটোকে। আমি জানি না এদের প্ল্যান কী আছে। পরে একটা ট্রাইবাল ড্যান্স দেখায় যতদূর জানি, কারণ এটা লাস্ট সাফারি তো দিনের।
এই লাস্ট সাফারির সাথে একটা প্রাইভেট ড্যান্স থাকে। তো চলুন তাহলে দেখি আর কী কী প্ল্যান আছে এদের। বন্ধুরা, আমরা অভয়ারণ্য দেখে এখন কী বলে একটা জায়গাতে এসেছি যেখানে ট্রাইবাল ড্যান্স হবে। দেখছেন আমার পিছনে চা বাগান, এই চা বাগানের আবহে সন্ধেবেলা ট্রাইবাল ড্যান্স হবে অ্যাকচুয়ালি। তো সেটা আমি কভার করবো। সামগ্রিকভাবে ভিডিওটা কেমন লাগলো একটু দেখে জানাবেন, একটু কমেন্ট করে দেবেন সবাই। তবে যদিও আমি সেভাবে ওয়াইল্ড লাইফ দেখতে পাইনি আজকে, তবুও কিছু হাতির দেখা মিলেছে, সেটা খারাপ না। তো এবার একবার দেখে নিন কীভাবে আমি শিলিগুড়ি থেকে এখানে এলাম, কীভাবে কোন রুটে এলাম সেটা দেখে নিন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে এখানে আসবেন। শিলিগুড়ি অবধি আসাতে কোনো ব্যাপার না, শিলিগুড়ির পরে কীভাবে আসতে হয় সেটা দেখে নিন একবার। বন্ধুরা, খুব অল্প খরচায় আপনারা চলে আসতে পারেন এই রামসাই। রামসাই মানে একেবারে গরুমারা ন্যাশনাল পার্কের ঠিক গায়ে যে জায়গাটি আছে। শিলিগুড়ি অবধি আসা তো খুবই সহজ, আপনারা সবাই জানেন, সেই বিষয়ে নতুন করে বলবো না। শিলিগুড়ি থেকে আপনারা চলে আসতে পারেন বাসে করে ময়নাগুড়ি। আসার জন্য বিভিন্ন রকম বাস আছে, যেরকম NBSTC অথবা প্রাইভেট বাস। যে সমস্ত কুচবিহার বা জলপাইগুড়ি বাউন্ড বাসগুলো রয়েছে সেই সবকটা বাসই ময়নাগুড়িতে আসে। ময়নাগুড়ি বাজারে আপনারা নেবে ধরতে পারেন টোটো। আর ট্রেনে করে যেতে চাইলে ডুয়ার্স বাউন্ড আপনার ট্রেনগুলোতে আপনারা উঠুন, যেরকম মালবাজার বাউন্ড যে ট্রেনগুলো আছে, কাঞ্চনকন্যা এক্সপ্রেস বা সিকিম মহানন্দা এক্সপ্রেস, এই টাইপের ট্রেনগুলোতে, বা ভিস্টাডোম, এতে উঠে আপনারা মালবাজার নেমে যান। মালবাজার থেকে চলে আসুন ময়নাগুড়ি, ময়নাগুড়ি থেকে রামসাই। এইভাবে আপনারা যেতে পারেন রামসাইতে ট্রেনে করে গেলে।